5 আগস্টের পরে সর্বপ্রথম দরকার ছিল পরাজিত শক্তি আওয়ামী লীগকে, যারা গণহত্যা চালিয়েছে, দেশের সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদেরকে নিষিদ্ধ করা। এই নিষিদ্ধ না করার কারণে আমরা গত 3 দিন আগে দেখলাম আওয়ামী লীগের একজন মন্ত্রী শাহজাহান খান, যাকে আপনারা বলতে পারেন বর্তমান নব্য কসাই, এই গুজরাটের কসাই মোদির মতো বাংলাদেশের নব্য কসাই শাহজাহান খান কোর্টের থেকে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে দোয়া চাচ্ছে যে আগামী নির্বাচনে তারা দাঁড়াবে আওয়ামী লীগ, এবং জনগণের কাছে সে ভোট চাওয়ার জন্য দোয়া চাচ্ছে। এর থেকে স্পষ্ট কি হয়, তারা এই গণহত্যা চালিয়ে তাদের কোনো ধরনের অনুশোচনা নাই। এই আওয়ামী লীগ দলগতভাবে তারা যে বাংলাদেশের জনগণকে গণহত্যা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। তারা এখনো পর্যন্ত তারা স্বীকার করে না যে তারা একটা অন্যায় কাজ করেছে জনগণের সাথে। তারা উল্টা এখন নির্বাচনের জন্য জনগণের কাছে নাকি দোয়া চাচ্ছে। আমরা এই জুলাই মঞ্চের পক্ষ থেকে বারবার বলে আসছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে তারা দেশের ভিতর অরাজকতা তৈরি করবে। তারই ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন গত 2 মাসে বাংলাদেশের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, যেখানে দেখা পাচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন, ছুরিকাঘাত করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, এগুলো সকল কিছুই প্ল্যান করছে আওয়ামী লীগ। তারা অর্থ দিয়ে, তাদের জনবল দিয়ে, তারা টাকা দিয়ে, লোক ভাড়া করে এগুলো করাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার জন্য, দেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং এই ইন্টারিম সরকারকে বিতর্কিত করার জন্য। আমরা দাবি জানিয়ে আসছি বারবার যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? আপনারা দেখুন, একটি দল শুধুমাত্র 24-এ নয়, তারা ক্ষমতায় এসে 2009 সালে সর্বপ্রথম বাংলাদেশের চৌকস আর্মি অফিসারদেরকে হত্যা করছে। পিলখানা আপনারা দেখেছেন কিভাবে বিডিআর বিদ্রোহের নামে আমাদের চৌকস 57 জন আর্মি অফিসারদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে। দ্বিতীয়ত, তারা যখনই আমাদের দেশের আলেম সমাজরা এই আওয়ামী লীগের রাজনীতি, ধর্ম নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িকতার নামে যেই ধর্মভিত্তিক রাজনীতির তারা শুরু করেছিল, ধর্ম ব্যবসার রাজনীতি করেছিল হিন্দু আমাদের সনাতনী ভাইদেরকে নিয়ে, সেই হামলাগুলো আপনারা দেখুন প্রতিবারই আওয়ামী লীগের নামই উঠে আসছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামই উঠে আসছে, যে প্রতিবার যে কোনো সাম্প্রদায়িক হামলার উস্কানিতে এবং সকল হামলার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা জড়িত, তাদের একটারও বিচার করেনি। এই সকল বিষয় নিয়ে যখন আমাদের আলেম সমাজরা কথা বলতেছে, তখন তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে আপনারা শাপলা চত্বরে। 2013 সালের 5 মে সেই হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে লাইট নিভিয়ে পুরা এলাকার কারেন্টের লাইন সব বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে সেখানে গুলি চালিয়ে নির্বিচারে সবাইকে হত্যাযজ্ঞ করা হয়েছে। 2024 সালে আমাদের ছাত্র ভাই বন্ধুরা কিসের দাবি নামছিলাম? আমরা বলছিলাম বাংলাদেশের এই 54 বছরে কোনো কোটা থাকবে না। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সন্তানরা পর্যন্ত পেতে পারে চাকরি, কিন্তু তার নাতি, নাতনি, পুতি এরা তো চাকরি পেতে পারে না সেই লেগেসি ধরে। এবং আমরা দেখছি 70% বর্তমান সময়ের মুক্তিযোদ্ধারা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়াভাবে টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ কেনা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার 7 জন সন্তান ভুয়া, সেটা সবার সামনে, মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রমাণিত হয়েছে। তাইলে এই মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে তাদেরকে কুলুষিত করে 71-এর মুক্তিযোদ্ধা যারা রিয়েল ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে উল্টা কুলুষিত করা হচ্ছে। আমরা বলেছি এই ধরনের পরিস্থিতি থেকে তাদের সম্মান রক্ষার্থে মুক্তিযুদ্ধ কোটা সহ সকল ধরনের কোটা বাদ দিতে হবে। কোটায় কোনো চাকরি হবে না, মেধার ভিত্তিতে বাংলাদেশ চলবে। মেধার ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করতে হবে, বাংলাদেশ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু সেইটাকে এই ছাত্র জনতাকে, মেধাবী শিক্ষার্থীদের উপরে কিভাবে পুলিশের মাধ্যমে একটি সরকারি বাহিনীকে ব্যবহার করে একটি সরকার, একটি ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়েছে। আচ্ছা,
আমরা দেখেছি যে 5ই আগস্টের যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে প্রথম 2-3 মাস আলোচনা ছিল আগে সংস্কার নাকি নির্বাচন, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংস্কার শব্দটিকে পাশে রেখে নির্বাচনের দিকে চলে এসছে রাজনৈতিক দলগুলো। এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, যাদের নেতৃত্বে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, তারাই মূলত এই সংস্কার শব্দ থেকে সরে এসে স্থানীয় নির্বাচনের দিকে বেশি যাচ্ছে। এটা আসলে কেন? তাহলে কি 54 বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্যে যেটা হয়েছিল আবারও কি সেই পরিণতি হতে যাচ্ছে কিনা, সংস্কারের পরিবর্তে এই নির্বাচনের দিকে যাওয়াটা কেন্দ্র করে? আপনার কি মনে হয়? আচ্ছা দেখুন, আমরা সবার আগে বলছিলাম সকল সংস্কারের আগে গণহত্যার বিচার করতে হবে, এবং সংস্কার কি কি সংস্কার করবে সেটার রূপরেখা আমরা চেয়েছিলাম। যে আসলে সংস্কার কথাটা বলা হচ্ছে, কিন্তু সেই জায়গায় রূপরেখা দেওয়া হচ্ছে না। কিন্তু শিক্ষা সংস্কার, তারপর নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার, এখন আইনের মধ্যে আপনার সংবিধান সংস্কার করবেন না আইনের কোন কোন ধারা আপনারা সংস্কার করতে চান, সেই জিনিসগুলো এখনো জনগণের সামনে গত 7 মাসে প্রতিমান হয়নি। তখনই রাজনৈতিক দলরা বারবার বলছেন যে সংস্কার যেহেতু আপনারা কোনো রূপরেখাই দিতে পারছেন না, সেখানে নির্বাচন দেন, সংস্কার এটা চলমান প্রক্রিয়া, আমরা সংস্কার করে নিব পরবর্তী সময়। এবং এটি আসলে সংস্কারটা কি, আপনার যখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তখন যেই আইনটা প্রয়োজন সেটা করাটাই হচ্ছে সংস্কার। এখন বর্তমান সময় যে আইন রয়েছে, আগামী 20 বছর পরে সেই আইনটাই যে বাংলাদেশে চলবে, বিষয়টা কিন্তু এমন না। ওই পরিস্থিতিতে তখন যেটা আমাদের জনগণের জন্য শুভকর হবে, জনগণের জন্য কল্যাণকর হবে, সেটাই একটা সংস্কার। এই জায়গা থেকে সরকারকে, বর্তমানে ইন্টারিম সরকারকে দেখাইতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ধরনের সংস্কার প্রয়োজন আছে, আমরা এই বিষয়গুলো সংস্কার করতে চাই। গণহত্যার বিচার সবার আগে আনতে হবে, এবং এই গণহত্যা বিচারই করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে। কারণ নিরপেক্ষ একটি বিচার ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আস্থা রেখে বসেছে, নাহলে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হতো। এবং বিপ্লবের চেতনাই এটাই হয়, সারা বিশ্বে যেখানে যখনই বিপ্লব সংগঠিত হয়, বিজয়ী শক্তিগুলা কি করে, একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করে। সেখানে আমরা এবার প্রথম যেটা করেছি সেটা একটি অন্তর্বর্তীকালীন সরকার করেছি, যাদেরকে আমরা বলেছি আপনাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। প্রতিটি আন্দোলনকারী শক্তি যারা বিজয় হয়েছে তারা সবাই এখানে সমর্থন দিয়েছে। তারা চেয়েছিল যে তারা গণহত্যার বিচার করবে, যাদের রক্তের উপরে এই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে, তাদের রক্তের ঋণ আগে পরিশোধ করবে। কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। গত 7 মাসে একটি রায় হতে পারেনি। আপনাদের এখন তাইম হত্যাকাণ্ড, যেটা আপনারাই মিডিয়ার আপনারাই ফুটাই তুলছেন, যে পুলিশ কিভাবে একটা ছেলেকে গুলি করছে, সে পড়ে গেছে, তার বুকের ভিতর ঠেকিয়ে তার বন্ধু পিছে টেনে নিয়েছে, তার বুকে ঠেকিয়ে পুলিশ আবার গুলি করে তাকে হত্যা করেছে। 16টা গুলি করেছে। তাইমের বাবা একজন পুলিশ অফিসার, সেও বলছে যে স্যার, একটা ছেলেকে মারতে কতগুলো গুলি প্রয়োজন হয়। তাহলে আপনার বুঝতে হবে কতটা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কিভাবে 7টা লাশকে, শহীদ ভাইদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। আসলে আপনারা দেখেছেন, এইভাবে যখন বাংলাদেশে অরাজকতা তৈরি হয়, আহমেদ জাহিলিয়ার যুগের বর্বরতাকে হার মানায় মনে হচ্ছে এই বাংলাদেশে। সেইখানটা আমরা বলছি যে এই হত্যাযজ্ঞের আগে বিচার হতে হবে। এই রায়গুলো দিতে তো সময় লাগার কথা না, কারণ এগুলো সবার সামনে ভিডিও ফুটেজ দিচ্ছে, কারা করছে, কি করছে, কিভাবে করছে, সবকিছু দুনিয়ার সামনে প্রকাশিত। তাহলে সেখানে রায় হচ্ছে না কেন? রায় যখনই হচ্ছে না, রায়টাকে দীর্ঘায়িত করা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এখানে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, কোনো না কোনোভাবে ইন্টারনাল ভাবে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা সেই জন্য বলছি যে বিচার কার্যক্রম সঠিকভাবে হলেই সকল সংস্কার সুন্দর হবে। যখনই এই গণহত্যার বিচার হবে না, তখন বিচারহীনতা সংস্কৃত হবে, আইন প্রশাসন সঠিকভাবে কাজ করবে না, ফাংশন করবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা এখানে বসেছেন গণহত্যার বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে আপনারা এখানে অবস্থান করছেন দীর্ঘদিন ধরে। তো মূলত আমরা যে জিনিসটা দেখছি যে রাজনৈতিক দলগুলো মূলত এখন নিজেদের দল গোছানো এবং সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা, এবং এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র সংগঠন, তাদের নতুন রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এখন আমাদের দল গোছানোর কাজে ব্যস্ত। তো তারা কি আসলে আওয়ামী লীগের বিচারের জায়গা থেকে সরে গেছে কিনা, আপনার কি মনে হয়? এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, শুধুমাত্র আপনারা বিচারের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন কেন, এই বিষয়টা তো বলবেন।
আচ্ছা, আমি এই বিষয়টা বলার আগে বলি যে আপনি বলেন যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন আপনার এই এনসিপি বলছেন যে আপনি এর আগে তো এদের একটা নাম ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক আন্দোলন করছে? আপনারাই মিডিয়ারা কাভারেজ করছেন, সেখানে সাধারণ জনগণ সবাই ছিল, ছাত্র জনতা। এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন, এটা 24-এই শুরু হয় নাই, এটা লেগেছে সে 18 সাল থেকে শুরু হয়েছে এবং সেখানটা ধারাবাহিকতাভাবে 24-এ আবারও যখন হাইকোর্টে রিট করেছে, আপনারা দেখেছেন হাইকোর্টে রিট করার কারণে যে মুক্তিযোদ্ধা কোটা আবার থাকবে, তখনই যে আবার এই আন্দোলনটা শুরু হয়েছে। তার মানে কি এই আন্দোলন লেগেছে 18 সাল থেকে এবং 24-এ এসে আপনারা দেখেছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নেমে পড়েছে, সাধারণ ছাত্ররা নেমে পড়েছে, তারপরে সেই জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন নেমে পড়েছে, তারপর প্রতিটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো নেমে পড়েছে, তারপরে রাজনৈতিক দলগুলো এখানটায় নেতৃত্ব দান দিয়েছে। তাহলে এটা সকলের অংশগ্রহণের ছিল। এখন তারা একটি রাজনৈতিক দল এনসিপি গঠন করছে, আমরা সেখানটায় দেখেছি তারা কিছুদিন বন্ধ ছিল, কোনো ধরনের গণহত্যার বিচার দাবি করে নাই। গত 2 দিন ধরে আমরা দেখছি নাহিদ ইসলাম উনি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিছু না বলে নেমে এসে রাজপথে এসে উনি বলছেন যে শহীদের মা উনি বিচার চাচ্ছেন, তাহলে বিচার হয়ে তারপরে নির্বাচন হবে। ওনাকে দেখছি, আমি এটাকে সাধুবাদ জানাই, আমি সবাইকে সবকিছু বলবো। এবং বিএনপিকে দেখছি তারা নির্বাচনমুখী বেশি, সংস্কার বা এই গণহত্যার বিচার এগুলো নিয়ে তারা কথা বলছে না। দেখুন, বিএনপির যদি স্থায়ী কমিটির 5 জন নেতা মারা যেত এই আন্দোলনে, তাহলে বিএনপি অবশ্যই রাস্তায় নামতো। জামাতের 5 জন নেতা যদি এই আন্দোলনে মারা যেত, জামাতও সেই বিচারের দাবিতে রাস্তায় নামতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 জন ছাত্র যদি এই আন্দোলনে গুরুতর আহত বা শহীদ হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এতক্ষণে ফুসে উঠতো। এবং আমার যেটুকু মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এতদিনে বিচার কার্যক্রম শেষ করে তারপরে হচ্ছে তারা অন্য সংস্কারের কথা বলতে হতো। কিন্তু মারা গেছে কারা? আপনারা দেখুন, খেটে খাওয়া সাধারণ বাংলাদেশের জনগণ মারা গেছে, যাত্রাবাড়িতে মারা গেছে, রামপুরায় মারা গেছে, হচ্ছে উত্তরায় মারা গেছে, আশুলিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নাহিদ ইসলাম একা ব্যক্তি যে মায়ের খেয়েছে ডিবির হেফাজতে যায়, আর কেউ বলতে পারবে না যে তারা মায়ের খেয়েছে এই আন্দোলনে, কেউ দেখাতে পারবে না তারা কেউ মায়ের পর্যন্ত খাইছে। তাহলে বুঝতে হবে মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা। এই সাধারণ মানুষের রক্তের জন্য কেউ আন্দোলন করতে রাজি না। জনগণকে প্রতিবারই রাজনৈতিক ব্যক্তিরা ব্যবহার করছে 54 বছরে, আমরা মনে করছি এখনো তারা ব্যবহার করতে যাচ্ছে। এই কারণে কেউ আর এই গণহত্যার বিচারের জন্য কথা বলছে না, সবাই তাদের নিজ দলীয় স্বার্থ, ক্ষমতার স্বার্থ, কারো যে স্বার্থ আছে সেটা নিয়ে কাজ করছে। আমরা বসছি যে জনগণ যেহেতু রক্ত দিছে, এই জনগণের রক্তের ঋণ আগে পরিশোধ করে। শহীদের মা কান্না করছে, তার ভাই কান্না করছে, তার বাবা কান্না করছে, তার বোন কান্না করছে। আপনারা দেখছেন 5 আগস্টে 2 জন বোন ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে ঢাকা মেডিকেল থেকে স্লোগান দিছিল, সেটা হয়তো আমাদের উপদেষ্টারা ভুলে গেছে। এই আসিফ, নাহিদ, তারপর মাহফুজ সাহেব, যারা আমাদের ছাত্র ভাইরা, বন্ধুরা, যাদেরকে আমরা বসেছিলাম, ভেবেছিলাম তারা এই শহীদদের নিয়ে কথা বলবে, আহতদের নিয়ে কথা বলবে, কিন্তু তারা ভুলে গেছে। তারা সেই কথা ভুলে গেছে, সেই আন্দোলনের দিনের কথা ভুলে গেছে। এই কারণে তারা কেউ এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কেউ শহীদের বিচারের কথা বলছে না। আমরা খুবই আশাহত তাদেরকে নিয়ে। আমরা দেখেছি গত 2 দিন আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে বলছে যে পাচার হওয়া অর্থ ফেরানো আমাদের এটা মেজর কনসার্নে পড়ে, কিন্তু তাদের একবার মনে হয় না যে 2000 শহীদের রক্তের উপর আমরা বসে কথা বলছি, যে চেয়ার আমরা বসে আছি, এই 2000 শহীদের রক্তের ঋণ পরিশোধ করা প্রয়োজন, এটা আমাদের মেজর কনসার্ন। তাদের মুখ থেকে একবারই এই কথাটা বেরোয় না। আমার দুঃখ হয়, আমি একা বসে রয়েছি, আমার সাথে অনেক ভাইরা আসে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন আন্দোলন করছি। 5টা আমরা শহীদ মার্চ দিয়েছি, 2টা শহীদ মার্চ দিয়েছি, তার মধ্যে একটি আশুলিয়ায়, যেখানে 7টা ভাইদেরকে আমাদের পুড়িয়ে ফেলা হয়েছে। গতকালকে দিয়েছি র্যাব হেডকোয়ার্টারে, গতকালকে শুক্রবারে আপনারা দেখেছেন র্যাব হেডকোয়ার্টার থেকেই মূলত হেলিকপ্টার যোগে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে, তার নেতৃত্ব দেওয়া হয়েছে কোথায়? র্যাব হেডকোয়ার্টারে। শেখ হাসিনার সরাসরি ফোন আলাপ ফাঁস হয়েছে যে সে নির্দেশনা দিচ্ছে সরাসরি। আসাদুজ্জামান কামালের ভিডিও সরাসরি রয়েছে যে স্যার দেখেন একটা মোড়ে
একটারে গুলি করে একটা মারে, বাকিগুলো যায় না। এই আসাদুজ্জামান কামালকে ইন্ডিয়া থেকে কেন আনা হচ্ছে না, ভারত থেকে কেন আনতে পারতেছে না সরকার? তাহলে সরকার কেন কাজ করতেছে? আমরা ইউনূস স্যারকে খুবই সম্মান করি, সে সারা বিশ্বের কাছে সম্মানী একজন ব্যক্তি। আমরা ভেবেছিলাম তিনি যেমন সম্মানিত, তার যেমন গ্রহণযোগ্যতা সারা বিশ্বে, বাংলাদেশের সরকার প্রধান হলে তিনি হয়তো নিউট্রাল পজিশন থেকে এই হত্যাকাণ্ডের বিচার করবে, কিন্তু আমরা বারবার আশঙ্কা করছি। আমরা অনুরোধ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই সে আন্দোলনের দিনের কথা, আমাদের ছাত্র বন্ধুদেরকে, উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই কিভাবে আপনাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ নেমে আসছিল, আপনাদের উপর যেভাবে বিশ্বাস ভরসা রাখছিল। একবার একটু আপনারা সেই শহীদ পরিবারের কাছে যান, 7 মাসে এখন আবার নতুন করে যান সেই শহীদ পরিবারদের কাছে, দেখেন তাদের আর্তনাদ কি। তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের একটাই চাওয়া পাওয়া যে আমার সন্তান, আমার ভাইয়ের সেই বিচার করেন ভাই। আমার ভাইকে অন্যায়ভাবে মারা হয়েছে, আমার ছেলেকে অন্যায়ভাবে মারা হয়েছে, আমার বোনকে, আমার মেয়েকে অন্যায়ভাবে মারা হয়েছে, তার বিচার করেন। তাদের চাওয়া একটাই। ধন্যবাদ সবাইকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।